সকালবেলা হরিপদ মণ্ডল তার বেগুন ক্ষেতের আইলে দাঁড়িয়ে আছেন। তার কপালে এক মহাচিন্তার ভাঁজ, কারণ ক্ষেতের অনেকগুলো ঘাস শুকিয়ে হলুদ হয়ে যাচ্ছে। পাশে দাঁড়িয়ে আছে নিমাই। হঠাৎ করে সে হাঁটু গেড়ে এক মুঠো মাটি হাতে তুলে নিয়ে নাকের কাছে নিয়ে ঘ্রাণ শুকতে লাগে। কিরে নিমাই, তুই অমন করে মাটি শুকতাছস কে? কি বুঝতে চাইতাছস? মাটি শুইকা কি সোনা পাবি? এসব বাদ দে, ভালো কইরা ভাব গাছগুলা কেন মইরা গেল? জমিতে নজর লাগলো নাকি? ওজা ডাকমু নাকি ভাবতাছি? ওঝা ডাকার প্রয়োজন নেই মন্ডল মশাই। মাটি অসুস্থ হলে মন্ত্রের কাজ হয় না, সেবা লাগে। আপনার এই জমির মাটিতে অম্লের পরিমাণ বেড়ে গেছে। আপনি গতবার অতিরিক্ত রাসায়নিক সার দিয়েছিলেন, তাই না? দিছিলাম, তাই ফলন তো ভালোই হয়েছিল। ফলন ভালো হয়েছিল, কিন্তু মাটির প্রাণ শক্তি কমে গেছে। এখন আপনাকে চুন এবং ছাই মেশাতে হবে। আর এই মৌসুমে বেগুন না লাগিয়ে যদি ধনসে বা কলাই লাগাতেন, তবে মাটি আবার জোর ফিরে পেত। ওরে আমার কৃষি বিজ্ঞানী রে, পেটে ভাত নাই, নিজের এক কাঠা জমিও নাই, সে আইছে আমারে জ্ঞান দিতে। যা ভাগ, তোর বুদ্ধিতে চললে আমার ভাতের হাড়ি উল্টাইব। ঠিক কইছেন কথা। ওর যদি এতই বুদ্ধি থাকতো, তাইলে কি আর পরের ক্ষেতে কামলা কাটে? মাটির ভাষা বোঝা আর জমির মালিক হওয়া এক এক কথায় নয় কানাই ভাই। মাটি তো মায়ের মতো, সে মালিক চেনে না, সে চেনে সেবা। মন্ডল মশাই, আমি বলে গেলাম, এই মাটিতে এখন বেগুন টিকবে না। জ্ঞান দিস না, আমার জমিতে আমি চাষ করুম না, তুই করবি? শোন, সামনের বারে আমার উত্তরের বিলের জমিটা বর্গা দেওয়া কথা ছিল, সেখান থেকে তোর নাম কাটাইয়া দিলাম। তোর মতো পণ্ডিতের আমার দরকার নাই। এরপর নিমাইয়ের মুখটা ম্লান হয়ে যায়। সে কোনো কথা না বলে মাথা নিচু করে সেখান থেকে চলে যায়। নিমাইয়ের ঘরটা গ্রামের এক কোনায়। নিজের বলতে শুধু ঘরের ভিটেটুকু আর ছোট্ট এক চিলতে উঠান। নিমাই দাওয়ায় বসে আছে। তার স্ত্রী পদ্মা এক গ্লাস জল আর গুড়মুড়ি নিয়ে আসে। জলটুকু খেয়ে নাও। মুখটা অমন অন্ধকার করে রেখেছো কেন? মন্ডল মশাই কি আবারও দুর্ব্যবহার করেছে নাকি? অপমানে তো আমার গা সয়ে গেছে, কিন্তু কষ্ট হয় মাটির জন্য। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি ওই মাটি কাঁদছে। ভুল ফসলের চাপে মাটি নষ্ট হয়ে যাচ্ছে, অথচ আমি কাউকে মাটির দুঃখ বোঝাতে পারছি না। আর আমার হাতে একটুকু জমিও নেই যেখানে আমি নিজের মতো করে সোনা ফলাতে পারি। তুমি তো বলো যে ইচ্ছে থাকলে উপায় হয়। ওরা তোমাকে জমি দেবে না, কারণ ওরা তোমার জ্ঞানকে ভয় পায়, বুঝলে? ওরা ভাবে তুমি সফল হলে ওদের মাতব্বরি থাকবে না গো। কিন্তু জমি সারা কৃষক বাঁচে কি করে পদ্মা? আমার বুকের ভেতরটা যে চাষ করার জন্য হাহাকার করছে, হাতগুলো নিষ্পিস করছে বীজ বোনার জন্য। কে বলেছে জমি নেই? ওই যে আমাদের উঠোন। উঠোন? এইটুকু জায়গা, এখানে বড় জোর 10 হাত জায়গা হবে, তাও অর্ধেক সময় ছায়া থাকে। এখানে কি চাষ হয়? কেন হবে না? তুমি তো বলো সঠিক মাটি আর সঠিক যত্ন পেলে পাথরেও ফুল ফোটে। ওরা মাঠে যা ফলায় তা আমরা ফলাবো না, আমরা এমন কিছু ফলাবো যা ওদের মাঠে নেই। কিন্তু কি ফলাবো? এখন তো বর্ষাকাল আসছে, সবজি পচে যাবে। বর্ষাকালে পচে যায় বলেই তো বাজারে সবজির দাম আগুন থাকে গো। আমরা যদি এমন পদ্ধতিতে চাষ করি যাতে জল না জমে, মনে আছে তুমি সেইবার বস্তায় আদা চাষের কথা বলেছিলে? বস্তা পদ্ধতি? হ্যাঁ, আর শুধু আদা নয় পদ্মা, আমরা টমেটো চাষ করব, বর্ষাকালীন টমেটো। কি, টমেটো? কিন্তু এখন তো টমেটোর সময় নয় গো। সেটাই তো আসল খেলা। আমি মাটিটা এমন ভাবে তৈরি করব যে কোনো রোগ বালাই আসবে না, আর টমেটো গাছগুলো থাকবে বস্তায়, উঠানের মাচায়। বৃষ্টির জল গোড়ায়ও জমবে না। তুমি কি আমার সাথে থাকবে? আমি তো তোমার ছায়া গো, তুমি শুরু করো, আমি তোমার পাশে আছি। নিমাই এবং পদ্মা
কঠোর পরিশ্রমে মেতেছে। নিমাই পুরনো সিমেন্টের বস্তা জোগাড় করেছে। সে মাটি, গোবর, ছাই আর হাড়ের গুঁড়ো মিশিয়ে এক বিশেষ মিশ্রণ তৈরি করেছে। গ্রামের লোকেরা রাস্তা দিয়ে যাওয়ার সময় উকি মেরে তাদের কাজ দেখতে থাকে। কি রে নিমাই, পাগল হইলি নাকি? উঠানের মধ্যে বস্তায় মাটি বইরা কি করবি? বালিশ বানাবি? কানাইয়ের সাথে রাস্তায় উপস্থিত থাকা গ্রামের লোকজনও হেসে ওঠে। বালিশ নয় কানাই ভাই, আমি স্বপ্ন বুনছি, চাষ করার স্বপ্ন। তোমরা মাঠে চাষ করো আর আমি বস্তায় করব। তোমরা ভেবেছিলে আমার মাঠে জমি নেই বলে আমাকে দমিয়ে রাখবে, কিন্তু প্রকৃত চাষি কখনো দমিয়ে থাকে না। তার বুদ্ধি দিয়ে সে রাস্তাঘাট বা উঠানে যে কোনো জায়গায় ফসল ফলাতে পারে। ও কর, মনে তো হইতেছে টমেটোর বীজ বুনছস। তোর টমেটো গাছ যখন পছন্দ লাগবো তখন কান্দিস না। অসময়ে টমেটো, পাগলের প্রলাপ। নিমাই কানাইয়ের কথায় কান দেয় না। এদিকে পদ্মা তাকে সাহায্য করে। শোনো, ওদের কথায় কান দিও না। তুমি তোমার মাটির মিশ্রণটা ঠিক মতো তৈরি করো। আমি বাঁশ দিয়ে মাচা তৈরি করে ফেলছি গো। হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছো। এই মাটিটাই আসল পদ্মা। এতে আমি ট্রাইকোডার্মা মিশিয়ে দিয়েছি। এটা মাটির খারাপ ছত্রাক খেয়ে ফেলবে আর আমার গাছ মরবে না। সেদিন নিমাই আর পদ্মা মিলে তাদের বাড়ির উঠোনে উঁচু মাচা করে বস্তা ভর্তি মাটিতে টমেটো গাছ রোপণ করে। এর প্রায় 1.5 মাস পর বর্ষাকাল পুরোদমে চলছে। গ্রামের অধিকাংশ ক্ষেত জলের তলায়। হরিপদ মণ্ডলের বেগুন ক্ষেত পচে নষ্ট হয়ে গেছে। বাজারে সবজির আকাল। 1 কেজি টমেটোর দাম 200 টাকা ছাড়িয়ে গেছে। নিমাইয়ের উঠোনে বাঁশের মাচায় সারি সারি বস্তা, প্রতিটি বস্তায় একটি করে হৃষ্টপুষ্ট টমেটো গাছ। গাছগুলো ফলের ভারে নুয়ে পড়ছে যেন। কাঁচা পাকা টমেটোই উঠোনটা যেন রঙিন হয়ে আছে। আর তার ওপরে পলিথিনের ছাউনি থাকায় বৃষ্টির জল সরাসরি গাছে লাগেনি। হরিপদ মণ্ডল ছাতা মাথায় রাস্তা দিয়ে যাচ্ছিলেন। নিমাইয়ের উঠানের দিকে তাকিয়ে সে অবাক হয়ে থমকে দাঁড়ায়। এ আমি কি দেখতাছি কানাই? ও কানাই, কি হয়েছে কর্তা? সাইয়া দেখ, নিমাইয়ের উঠানে এইগুলা কি টমেটো এই ভরা বর্ষায়? তাই তো, গাছগুলো তো সতেজ। আমাকে খেতে সবজি পয়সা গেল আর ওর উঠানে সোনা বলছে। নিমাই আর পদ্মা ওনাদের কথার আওয়াজ পেয়ে তখনই ঘর থেকে বেরিয়ে আসে। আসুন মন্ডল মশাই, ভেতরে আসুন। বৃষ্টিতে ভিজছেন কেন? নিমাই, তুই কি জাদু করছস? এই টমেটো কেমনে টিকলো? জাদু নয় মশাই, বিজ্ঞান আর মাটির সঠিক ব্যবহার। আমি বলেছিলাম না মাটি কথা বলে। আমি মাটির ক্ষুধা বুঝে খাবার দিয়েছি আর বৃষ্টির হাত থেকে বাঁচাতে ছাতা ধরেছি। শুধু তাই নয় গো মণ্ডল কাকা, উনি রাত জেগে পোকা বেচেছেন। রাসায়নিক বিষ দেননি, নিম পাতার রস দিয়েছেন গাছে। তাই নাকি? দেখতেই তো পারছি কত টমেটো ফলছে। এই ছোট উঠান থেকে এখন পর্যন্ত আমি 4 মণ টমেটো তুলেছি। গাছে যা আছে আরো 5 মণ হবে কর্তা। এরপর হরিপদ মনে মনে হিসেব কষে আটকে ওঠে। কি? তার মানে বাজারে এখন যা দাম তাতে এই টমেটোর দাম লাখ টাকা ছাড়িয়ে যাবে। নিমাই ঝুড়ি ভর্তি টমেটো নিয়ে বাজারে আসছে। লাল টুকটুকে সতেজ টমেটো। অন্য কোনো দোকানে কোনো টমেটো নেই। দাদু, দাদু, 1 কেজি টমেটো জলদি করে মেপে দাও। বাজারে অন্যান্য সবজি তেমন ওঠেনি। টমেটো দেওয়া তরকারি খেয়ে বেঁচে থাকতে হবে। আরে আরে, আমি আগে চেয়েছি, আমায় আগে দিন তো কটা টমেটো। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরুন। বাটে আমাদের এত জমি থাক, আমরা সঠিক সময় মতো সঠিক ফলন ফলাতে পারিনি। আর নিমাই ওর বাড়ির উঠানে টমেটো ফলিয়ে ফেললো, এখন আবার চড়া দামে বিক্রি করছে। সবই আমাদের কপালের দোষ, আমাদের পোড়া কপাল। এরপর শহরের বড় আড়তদার রশিদ ব্যাপারী
একটি গাড়ি নিয়ে বাজারে আসে। আরে ভাই, এ মাল কই পাইলা? এই তো একদম হীরা। কত দাম? দাম আপনি বলুন ব্যাপারী সাহেব, বাজারে তো আর মাল নেই। আমি কেজি প্রতি 150 টাকা দিব, সব আমারে দিয়ে দাও। পাশের দোকানদাররা অবাক হয়ে তাকিয়ে থাকে। 150 টাকা পাইকারি দর? 200 টাকার 1 পয়সাও কম হবে না। আমি জানি শহরে আপনারা এটা 300 টাকা বেচবেন। আমার টমেটো একদম বিষ মুক্ত আর সতেজ। আসলে টমেটোটা ভালো। ঠিক আছে, 200 সই। তোমার কাছে কত আছে? আজকে 40 কেজি এনেছি, কাল আরো পাবেন। বেশ বেশ বেশ, তাহলে এইগুলো আমার গাড়িতে তোলার ব্যবস্থা করো। আর এই নাও টাকা। নিমাই সেদিন 8,000 টাকা পকেটে নিয়ে বাড়িতে ফেরে। যেখানে অন্য কৃষকেরা বন্যায় হাহাকার করছে, নিমাই সেখানে হাসছে। টাকা মোট কত হলো? সব খরচ বাদ দিয়ে আমাদের লাভ হয়েছে 1,20,000 টাকা পদ্মা। ভাবা যায় এই এক চিলতে উঠানে আমাদের এত কিছু দিল। শোনো, মাটি কখনো তার সন্তানকে ফেরায় নেই গো। যদি সন্তান তাকে সম্মান করতে জানে, এখন তুমি কি করবে বলো তো এই টাকা দিয়ে? আমার অনেক দিনের স্বপ্নটা পূরণ করবো পদ্ম। হরিপদ মণ্ডল তার উত্তরের বিলের জমিটা বিক্রি করতে চাইছেন। বন্যার জলে তার ফসল নষ্ট হয়ে সে ঋণে পড়েছে। কি বলছো কি গো? তুমি ওই জমি কিনবে? ওটা তো নিচু জমি গো। নিচু জমিতেই তো আসল সোনা ফলে, যদি জানো কখন কি বুনতে হয়। বর্ষার পর ওখানে আমি আলু আর সরিষা করব, তুমি দেখবে। এরপর পরদিন সকালেই নিমাই হরিপদ মণ্ডলের বাড়িতে যায়। কিরে নিমাই, আবার জ্ঞান দিতে আইসোস? আমার মেজাজ কিন্তু ভালো না। জ্ঞান দিতে আসিনি মণ্ডল মশাই, শুনেছি আপনি উত্তরে 3 বিঘা জমি বিক্রি করবেন। করুম, তাতে তোর কি? তুই কি কিনবি? বস্তায় চাষ কইরা কি জমিদার হইছস? জমিদার হইনি, কিন্তু চাষি হয়েছি। এই নিন আপনার জমির বায়না, আমি এই জমিটা কিনতে চাই। এই কথা বলে নিমাই কিছু টাকা হরিপদর দিকে এগিয়ে দেয়। হরিপদর চোখ কপালে উঠে যায়। কানাই পাশে দাঁড়িয়ে হাঁ করে সবকিছু দেখছিল। এত টাকা তুই পেলি কই? ওই যে বলেছিলেন পাগলের প্রলাপ, সেই উঠোনেই টমেটো বেচেই টাকা গো। মণ্ডল মশাই, আমি আপনাকে সম্মান করি, কিন্তু আপনি আমাকে জমি বর্গা দেননি বলে আমি থামিনি। আপনি মাটিকে পণ্য ভেবেছেন, আমি মাকে সেবা করেছি, মা তার প্রতিদান দিয়েছে। জমিটা কি দেবেন? নে, জমি তোরেই দিলাম। আসলে জমির যোগ্য মালিক তুই। আমার হাতে জমি থাকাও যা, না থাকাও তা। আমি মাটির ভাষা বুঝি নাই রে নিমাই। বিশাল 3 বিঘা জমি এখন নিমাইয়ের। সে খালি পায়ে জমির মাঝখানে গিয়ে দাঁড়ায়। পদ্মা আইলে দাঁড়িয়ে আছে। নিমাই নিচু হয়ে জমির মাটি হাত দিয়ে ছুঁয়ে বলে, অবশেষে আজ থেকে আমি এই মাটির সেবক। আর কেউ এই মাটিকে বিষ দেবে না, কেউ একে নষ্টও করবে না। দেখলে তো, আমি বলেছিলাম না, মাটির মানুষ কোনোদিনও মাটি ছাড়া থাকে না গো। তুমি পাশে না থাকলে আমি কবে হার মেনে নিতাম। তুমিই আমাকে দেখিয়েছো উঠানেও জমি হতে পারে। এখন চলো, জমিটা তৈরি করতে হবে, অনেক কাজ বাকি গো। হ্যাঁ, এবার এই জমিতে আমরা এমন ফসল ফলাবো যা দেখে পুরো গ্রামবাসী শিখবে চাষ করতে শুধু জমি লাগে না, সাথে লাগে মেধার ভালোবাসা। এরপর নিমাই আর পদ্মা তাদের জমির যত্ন নিতে শুরু করে। দূর থেকে গ্রামের অন্য কৃষকেরা তাদের দিকে শ্রদ্ধার চোখে তাকিয়ে থাকে। তারা বুঝেছে নিমাই শুধুমাত্র চাষি নয়, সে সত্যিকার অর্থেই একটা মাটির মানুষ। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন গল্পে। ধন্যবাদ।